আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাড়িতে সে সাহেব ছটফট শুরু করে দিয়েছে। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। একবার ভাইয়ের ঘরে যায় তো একবার নিজের ঘরে, আবার যাচ্ছে ছাদে। বেচারা শান্তি পাচ্ছে না। এদিকে ভাইয়ের অবস্থা দেখে সাইফা হেসে গড়াগড়ি খাচ্ছে। সাহেব না পারছে সাহেবকে বকতে, এদিকে না পারছে সহ্য করতে। মেজাজটা তার তুঙ্গে উঠে যাচ্ছে। কি যা তা বকে চলেছে সাহেব নিজেও বুঝছে না। ভাইকে সে একবার বলছে সন্ধ্যাকে এনে দিতে, নয়তো তাকে নিয়ে যেতে। আবার সাহেবের বকা শুনে মুখ কিছুক্ষণ বন্ধ করছে। সাইফা হাসতে হাসতে বিভিন্ন কথা বলে বিব্রত করছে। মির্জা বাড়িতে সবাই এখন সাইফ সন্ধ্যার বিষয়ে জানে। সিরাজ মির্জা বাড়িতে সে ভাইকে ডেকে নিয়ে সব জানিয়েছেন। শরীফ মির্জার কোনো আপত্তি নেই জানিয়েছেন, কিন্তু নাহিদা প্রথমে কেমন জানি দোনামোনা করছিলেন। তার টের পেয়ে আলিয়া জবাব দিয়ে করতে বললেন নাহিদাকে। কেন তার এরকম অবস্থা, কেন মানতে পারছে না? নাহিদা কিছুই বলতে পারেনি, কোনো কারণ দিতে পারেনি সন্ধ্যাকে না মানার। কিন্তু তবুও তার মন নিজের ছেলের জন্য সন্ধ্যাকে মানতে পারছে না। সেটা সে নিজেও বুঝতে পারছে না। হয়তো সন্ধ্যাকে কখনো সাইফের সাথে ভাবেনি, তার মন অন্য কিছু চাইছিল। কোনো কথা না বললে আলিয়া নাহিদাকে বললেন, দেখ নাহিদা, সন্ধ্যা আমার মেয়ে। আমার মেয়েকে আমি নিজে হাতে মানুষ করেছি, আর তোরই চোখের সামনে মানুষ হয়েছে। সন্ধ্যা কেমন তোর ভালোই জানা আছে। তবে কেন তুই মানতে পারছিস না এটা? আমি আমার মেয়েকে তোর ছেলের সাথে বিয়ে দেব, এতে তোর কোনো অমত আছে? এ কথার প্রেক্ষিতে নাহিদা কিছুই বলতে পারলেন না। সন্ধ্যাকে তিনি অপছন্দ করেন না। ছোট থেকে এখানে চোখের সামনে বড় হচ্ছে, কিন্তু মনটা শুধু দোনমনো করছে। নীরব থেকে নীরব সম্মতি দিয়ে সেখান থেকে নাহিদা চলে এসেছিলেন। যেখানে শরীফ মির্জা রাজি, সিরাজ মির্জা রাজি, বাড়ির সকলেই রাজি, সেখানে তার দ্বিমত করেও কোনো লাভ নেই। সাহেব বাড়ি এসে কাউকে কিছু না বলে হনন করে উপরে রাখ নিয়ে চলে যায়। তা দেখে নাহিদা ভুরু কুচকে জিজ্ঞেস করে, এর আবার কি হয়েছে? এমন টমেটো হয়ে আছে কেন? সাহেব উত্তরে বলে, ভীমরতিতে ধরেছে তোমার ছেলেকে ছোট আম্মু, জলদি বিয়ের ব্যবস্থা করো। পেছন থেকে সাইফা সাইমার কথা শুনে উচ্চস্বরে হেসে ওঠে। আলিয়া মিটিমিটি হেসে বলে, আগে ছোট ভাইকে ডাক, ফোন দিয়ে তারপর সব বলা হবে। তৎক্ষণাৎ শরীফ মির্জাকে ডাকা হয় আর সব বলা হয়। এদিকে পাড়াপড়শি কানাঘুষো শুরু করে দিয়েছে সন্ধ্যাকে নিয়ে, আসিফ, আলোকে নিয়ে, মির্জা বাড়ি আর শেখ বাড়ি নিয়ে। সবার মুখে মুখে দুবাড়ির অতীত নিয়ে আলোচনা চলছে। অতীতে এই গোপন কথাটা শুনে সবার মাঝে একটা চাপা কোলাহল চলছে। এক কানে দোকানে গ্রামের সকলেই জেনে গেছে বিষয়টা। গ্রামবাসী আবার এগুলো ভালো পারে তো, তিল থেকে তাল করার জন্য গ্রামের লোকজনই যথেষ্ট। কিন্তু এই বিষয়টা নিজেদের মধ্যে চাপা উত্তেজনা নিয়ে কোলাহল চলছে। কেউ আঙুল তুলে মির্জাদের জিজ্ঞেস করতে পারছে না, আর না পারছে শেখদের কিছু জিজ্ঞেস করতে। গ্রামের সব কথা সিরাজ মির্জার কানে পৌঁছেছে। তিনি এ নিয়ে কোনো কথা বাড়াতে চান না, তাই কিছু বলছেনও না। পাড়াপড়শির যা কাম তারা করুক, তারা এগুলোতে ওস্তাদ। বিষয়টা নিয়ে কোনো ঘাটাঘাটি চাইছেন না। সিরাজ মির্জা ওনার ভাবনা লোকজন বলছে বলুক, মুখ লেগে গেলে আপনা আপনি থেমে যাবে একসময়। রাত 11টা ছুঁই ছুঁই। চারিদিকে জ্যোৎস্নার আলোতে ঝলমল করছে রাতের পরিবেশ। চাঁদটা সম্পূর্ণ আলো ছড়িয়েছে, একদম দিনের মতোই ফকফকা লাগছে পরিবেশ। জ্যোৎস্নার আলোতে প্রকৃতিকে এক অন্যরকম মাধুর্য ছেয়ে গেছে। নদীর কিনারায় নৌকা বাঁধানো সারি সারি, হুড়ুর করে শস্য শব্দ তুলে সমীরণ বইছে। জ্যোৎস্নার আলো নদীর পানিতে পড়ে নদীর পানিকে এক অন্যরকম সৌন্দর্য বাড়িয়েছে। ঝিকমিক করছে নীল বর্ণীয় পানি। বাতাসের জন্য নদীর পানির ঢেউ খেলছে ভাঁজ হয়ে গেছে। ঢেউয়ে ঢেউয়ে আবার দূরে গিয়ে মিলিয়ে যাচ্ছে। চারিদিকের বাতাস এসে মিলিত হচ্ছে, যার ফলে বোঝা যাচ্ছে না পানির ঢেউয়ের খেলা ঠিক কোথায় গিয়ে মিলিত হচ্ছে। নদীর বুকে কিছু ইঞ্জিনের তৈরি নৌকাও চলেছে, সেগুলোর বেশ শব্দ হচ্ছে। মূলত সেগুলোতে জেলেরা মাছ ধরে বেড়াচ্ছে। আবার কিছু নৌকা রাতের আলোতে মালামালও আনা নেওয়া করছে। পাড়ে ছোট ছোট নৌকো, যেগুলো মাঝিরা বৌঠা দিয়ে চালায়, সেগুলো বেঁধে কিছু মাঝি তার মধ্যে রাতে ঘুমিয়েও আছে। সেগুলোর মধ্যে টিমটিম করে হারিকেন জ্বলছে, দেখতে অসাধারণ লাগছে। দূর দূর দিয়ে ইঞ্জিনে তৈরি নৌকাগুলো চলছে, সেগুলোতে আলো জ্বলছে। অতি সূক্ষ্ম লাগছে দেখতে। পরিবেশটা অতীব রোমাঞ্চকর, মধুময় লাগছে একরকম পরিবেশে। এই পরিবেশে কল্পনাপ্রবণ হয়ে উঠেছে মন মস্তিষ্ক।
এই রাতে জ্যোৎস্নার আলোতেই নদীর পাড়ে বাঁধানো একটা ছোট্ট ডিঙি নৌকার উপর বসে আছে সায়েম, অথই, শাইম, সন্ধ্যা, রাহাব, নিশা ও সায়ন। সারি সারি এপাশ ওপাশ মিলিয়ে বসে আছে। নৌকার উপর বাঁশের তৈরি চড়ার পাতা আছে, যেগুলো বাঁশ কেটে চিকন চিকন করে ফেরে পেরেক ঠোকা দিয়ে বানানো হয়। এই নদীটার নাম গড়াই নদী। সায়েম অথইদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, হেঁটে আসতে 10 থেকে 15 মিনিট লাগে সময়। ওরা এসেছে বাইক নিয়ে। সবাই রোমাঞ্চকর পরিবেশের স্বাদ নিতে ব্যস্ত। সবার দৃষ্টি একবার দূরে ওই জ্যোৎস্নার আলোয়, রঙিন পানিতে, আবার কখনো দূরে চলন্ত ইঞ্জিন তৈরি নৌকোতে। কেউ আসার পর থেকে বেশি কথা বলেনি, প্রাণ ভরে আবেগপ্রবণ পরিবেশের মুহূর্তে শ্বাস নিচ্ছে, উপভোগ করছে পরিবেশটা। এভাবে অনেকক্ষণ বসে থাকার পর সন্ধ্যা মন্ত্রমুগ্ধ হয়ে বলে উঠল, কি সুন্দর, কি মনোরম পরিবেশ, কি রোমাঞ্চকর। আমি কল্পনাপ্রবল হয়ে যাচ্ছি। আমি কখনো এত রাতে এই নদীতে আসিনি। এই প্রথম আসলাম। এসেছি বিকেলের দিকে, রাতে আসিনি। এত সুন্দর লাগে রাতে, জানতামই না। সবাই সন্ধ্যার কথাতে ওর দিকে তাকালো। দেখলো মেয়েটার চোখে মুখে এক অন্যরকম আভিজাত্য ফুটে উঠেছে, এক চমৎকার মাধুর্যতে ছেয়ে গেছে। উল্লাসময় চেহারাটা দেখতে দারুণ লাগছে। সবাই তৃপ্তিময় চোখে চেয়ে আছে। মেয়েটার মন ভালো হয়েছে, তাহলে ওর জন্যই তো আসা এখানে। সাহেব চেয়ে আছে নিষ্পলক, নেশালো দৃষ্টিতে ঘোর লেগে গেছে। মেয়েটার চেহারাও পূর্ণিমার আলোয় ঝিলিক দিচ্ছে। অথই সন্ধ্যাকে বলল, তোমার ভালো লাগছে? হ্যাঁ আপা, অনেক ভালো লাগছে। শুনে সবাই মুচকি হাসলো। সাহেব সন্ধ্যার দিকে তাকিয়ে নেশালো চোখে, নেশালো কণ্ঠে বলে উঠল, আমারও অনেক ভালো লাগছে। সন্ধ্যা ঘুরে সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি? তোকে। সন্ধ্যা ভরকে গিয়ে লজ্জা পেল। অথই, রাহাব, সায়ন, নিশা কিছুটা জোরে হেসে উঠল। সন্ধ্যা বলল, তুমি একটা নির্লজ্জ। এই, তোর সাথে আমি কি নির্লজ্জামি করলাম এখন? করছো না? এই যে বড় বড় ভাইয়া আপাদের সামনে নির্লজ্জের মতো কথা বলছো। সাহেব সবার দিকে একবার করে নজর দিয়ে বলল, এরা তোর মতো ল্যাদা না যে কিছু বোঝে না। এখানে সবাই অ্যাডাল্ট, একমাত্র তুই এখনো ফিডার খাওয়া বয়সে বসে আছিস। কবে যে বড় হবি। সন্ধ্যা সাহেবের কথায় রেগে গেল, আর সবাই আবারও হাসলো। সাহেব নিঃশব্দে হাসলো। সন্ধ্যা রেগে মেগে বসা অবস্থাতেই কোমরে হাত দিয়ে বলল, কি বললে তুমি? আমি লেদা? আমি ফিডার খাওয়া বয়সে বসে আছি? আচ্ছা যাও, কোনো বুড়িকে ধরে আনো। আমাকে তোমার লাগবে না। আমাকে বিয়ে করবা না, খবরদার। আমিও করব না তোমাকে বিয়ে। যাও, বিয়ে ক্যান্সেল। সাহেব ভরকে গেল, চোখ বড় বড় করে তাকালো। এই ফিডার খাওয়া বয়সের মেয়ে তাকে হুমকি দিচ্ছে। এই এক আঙুলা মেয়ে ওকে বিয়ে না করার কথা বলছে, তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর কথা বলছে। কি সাহস! আশ্চর্য হয়ে বলল, তুই এক আঙ্গুলার মেয়ে হয়ে আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, আমাকে বিয়ে করবি না বলছিস? তুই করবি, তোর পাপ করবে। সি, কি সব কথা বলছো? আমার বাপ কেন তোমাকে বিয়ে করতে যাবে? সবাই হাসছে ওদের ঝগড়া শুনে। অথই সায়েমের দিকে তাকালো। তারা পাশাপাশি বসে আছে। সায়েমও তাকালো। তারপর সায়েম অথয়ের একটা হাত তুলে হাতের মাঝে নিয়ে হাতটা ধরলো। অথই থতমত খেয়ে গেল। সবার নজর এবার ওদের দিকে। অথয়ের মনে একটা কথা চলছে। কখন থেকে ভাবছে বলবে বলবে, কিন্তু বলতে পারছে না। ভাবলে এক্ষুনি বলে দেবে। যখনই বলতে যাবে তখন সায়ন বলল, তোরা এক একটা কপাল। তোরা আমারে কেন আনলি এখানে? তগো মাঝে আমি এক একটা এলিয়েন ইয়েন। সায়নের কথায় অথই, নিশা ভুরু কুচকালো। রাহাব বলল, শালা হাওয়াইন চিপসের প্যাকেট তুই দেখছিস? কেন দেখছিস? চোখ বন্ধ করে রাখ। সায়ন উত্তর দিতে নেবে তখন নিশা বলল, ভাইয়া আমিও সিঙ্গেল, চিন্তা করিয়েন না। সায়ন বলল, না বোন, তুমিও মিঙ্গেল হতে যাচ্ছ। তোমার লোকের রাহারে চেটিং চলে। এখনো বলতে পারিনি, এই আর কি। সায়ন তাকালো রাহাবের দিকে। অথই অবাক হয়ে নিশার দিকে তাকালো। নিশা ভরকে গেছে সায়নের কথায়। এরা সিনিয়র হয়েও জুনিয়রদের ছাড়ে না। আর এই ছেলেটা তো অসময়ে সঠিক কথা বলে ভরকে দেওয়াতে পটু। সে তো শুধু কথাই বলে, তার চেয়ে বেশি কিছু না তো।
রাহাব একবার সাইমের দিকে তাকালো, তারপর নিশার দিকে নজর দিয়ে নিজেকে প্রস্তুত করে সবার সামনেই বলল, এই নিশা শোনো, আমি এত ভনিতা করতে পারি না, আবার এদের মতো কোনো প্রতিজ্ঞা করেও প্রেম ভালোবাসা প্রপোজও করতে পারবো না। তাই এখানে এই সবার সামনেই বলছি, আমি তোমাকে ভালোবাসি। ছেলে কিন্তু মন্দ না। আমি টাইম পাস করেছি অনেক মেয়ের সাথে, কিন্তু কখনো কাউকে মন দিইনি। সঠিক মানুষের অপেক্ষায় ছিলাম, আর সেটাই তুমি। তোমাকে এখনই হ্যাঁ বলতে হবে না, তবে না কিন্তু বলতে পারবে না। সময় নাও, সমস্যা নেই। অতই সহ নিশা সন্ধ্যা হা হয়ে গেছে। সোজা সাপটা কথা বলে ঝড়ের গতিতে প্রপোজ করে দিল। নিশা হতবাক হয়ে গেছে, কি বলবে বুঝলো না। আবার লাজুক নিশা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। এদিকে সাহেব আর সায়নও হৈ হৈ করে উঠল। অথই বলল, এগুলোর আমি কিছুই জানতাম না। নিশা থতমত খেয়ে নিচু স্বরে বলল, আমি শুধু রাহাব ভাইয়ার সাথেই কথা বলতাম, পজিটিভলি এগুলো নিয়ে ভাবিনি কখনো, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা বুঝলাম, যা মাফ করে দিলাম। এখন হ্যাঁ বলে দে, ছেলে হিসেবে রাহাব ভাইয়া ভালো। অথয়ের কথায় নিশা স্বস্তি পেল, তারপর মাথা নিচু করে বলল, আমার সময় লাগবে একটু। তা শুনে সায়েম বলল, তুমি সময় নিয়ে ভেবে উত্তর দেবে নিশা, কোনো আবেগ নিয়ে না। সব কিছু ভেবে তারপর ডিসিশন নেবে। এই বেয়াদবটা তোমার কাছে তোমার জন্য যোগ্য মনে হলে তবেই তুমি পজিটিভ অ্যান্সার করবা। আমি তোমার সাথে আছি। আর এই বেয়াদবটা তোমার সাথে টাইম পাস করলে আমি ওর ক্লাস নেব। তুমি শুধু তোমার মনের কথা শুনে অ্যান্সার করবা, আবেগে না। অথই বিমোহিত নয়নে চেয়ে রইল। নিশা আপ্লুত হয়ে উঠল। কি সুন্দর করে বলে। খুশি হলো, বলল, জি ভাইয়া, আমি আপনার কথা অনুযায়ী উত্তর করব। রাহাব কাচুমাচু হয়ে উঠল। মেকি রাগ নিয়ে বলল, তোগো মতো বন্ধু থাকলে শত্রুর অভাব পড়বো না। নিজেরা সেটেল হয়ে এখন আমার বেলায় কঠিন হচ্ছস। মুখ বন্ধ রাখো। সায়নের কথা শুনে সায়ন হেসে দিল হে হে করে। রাহাব তা দেখে সায়নের মাথায় চাটি মারল। সবাই হাসলো। অথই একটু সুযোগ পেয়ে মনের কথাটা বলবে বলে ঠিকই করলো। নিজেকে প্রস্তুত করে সায়নের দিকে তাকিয়ে সাহস নিয়ে কথাটা জিজ্ঞেস করেই ফেলল। যদিও জানা নেই কিভাবে নেবে সায়ন আর কেমন বিহেভ করবে। এটা শুধু মনের দ্বিধাটা কাটানোর জন্য জিজ্ঞেস করলো, আমি আপনাকে একটা কথা বলবো, মানে জিজ্ঞেস করব। সায়ন তাকালো অথয়ের দিকে। সবাই তাকালো আগ্রহ নিয়ে। সায়ন তাকিয়ে রইল। ওর তাকিয়ে থাকাটাকে নীরব সম্মতি ধরে অথই ঢোক গিলে বলল, আমি জানতে চাই, আপনি কি আমাকে ভালোবাসতে পেরেছেন, নাকি আমি শুধু আপনার প্রতিজ্ঞার জেদ? এসব ভালোবাসা কি আমার প্রতি সত্যি, নাকি জেদ নিয়ে এখনো সব করতে চাইছেন? সবাই অবাক হয়ে গেল। কি বলে এই মেয়ে? এটা আবার জিজ্ঞেস করার মতো কথা? কি বাচ্চামো প্রশ্ন করলো। সায়ন ভুরু কুচকে দুপুরের মাঝে ভাঁজ ফেলে নিষ্পলক অথয়ের দিকেই ছিল। অথয়ের এসব কথা শুনে রাগ তো হলোই, আরো রেগে মৃদু উচ্চ স্বরে বলল, অথই, তুমি আমার ভালোবাসায় আঙুল তুলছ? কেঁপে উঠল অথই, তবুও বলল, আপনি কালকে বলেছিলেন আপনি প্ল্যান করে আমাকে বিয়ে করতে চেয়েছেন। এর মাঝে সব জেদ হলো না? সেটা কি এখনো জেদেই আছে, নাকি আমি জানতে চেয়েছি? অনেকটা কেঁপে কেঁপে আমতা আমতা করেই বলল। সায়েম এবার আরো রেগে গেল। ভয়ঙ্কর রাগ যাকে বলে। কত বড় সাহসের! এ কি অন্ধ? কিছু চোখে দেখে না? এই স্টুপিডটাকে সাদে কি আর বলে অবুঝ? এখনো এই অবুঝপনা এর ভাষায় না বোঝালে হচ্ছে না। সায়েম কথাগুলো ভেবে রাগ নিয়ে বসা থেকে উঠে অথয়কে হ্যাচকা টান দিয়ে দাঁড় করিয়ে দিল। তারপর নৌকার উপর থেকে লাফ দিয়ে নেমে অথয়কে নামতে বলল। অথয় ভয় পেয়ে গেছে অনেক সায়েমের এমন রাগ দেখে। উপস্থিত সবাই ভয় পেয়ে গেল সায়েমকে দেখে। আবার সবাই মনে মনে ভাবলো এ রক্ষে নিয়ে আছে। অথয়কে নামতে না দেখে নিজেই অথয়ের দু কোমরে পাছড়ে হাত দিয়ে উঁচু করে ধরে নামালো। অথয় কোনো কথাই আর বলতে পারছে না। সায়েম অথয়কে নামিয়ে 1 সেকেন্ডও দেরি না করে সবার থেকে কিছুটা দূরে টেনে নিয়ে গেল হুড়হুড় করে। অথয় সায়েমের লম্বা লম্বা পা ফেলার সাথে তাল মেলাতে পারল না। দূরে গিয়ে থামলো সায়েম। তারপর অথয়ের হাত ছেড়ে দিয়ে ভারী কণ্ঠে রাগ নিয়ে বলল, এবার বলো কি বলছিলে, আর কি জানতে চাইছিলে? আমি ভালোবাসি কিনা? অথয় কোনো কথা বলতে পারছে না। ওর ভয়ে বুক হাবড়ের মতো ওঠানামা করছে।
সায়ম অথয়ের উত্তর না পেয়ে ওকে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। অথয়ের নরম শরীরটা সায়মের শরীরের সাথে বাড়ি খেয়ে মিশে রইল। অথয়ের বুকে বজ্রপাত হলো। ভয়ার্ত চেহারা নিয়ে সায়মের চোখের দিকে তাকালো। সায়মের দিকেই চেয়ে আছে। অথয়ের দিকে চেয়ে থেকেই সায়ম বাম হাত অথয়ের কোমর দিয়ে স্লাইড করে এক পাশে থেকে আরেক পাশে নিয়ে গেল। হাত রাখলো অথয়ের কোমরের বাম পাশের পাঁজরে, ধরলো সেখানে শক্ত করে। মূলত হাত মুঠো করে চাপ দিয়ে খামচে ধরেছে। ব্যথা পেল অথই। মৃদু স্বরে গমিয়ে উঠে চোখ বন্ধ করে নিল খিচিয়ে। সায়ম তা দেখে অথয়ের মুখের সামনে আরেকটু মুখ এগিয়ে নিল। গরম নিঃশ্বাস পড়ছে অথয়ের মুখে সায়মের। রন্ধে রন্ধে কেঁপে উঠল অথই। সায়ম এবারও ভারী কণ্ঠে কথার স্বর নিচে এনে বলল, আমার দিকে তাকাও। চোখ বন্ধ করে আছো কেন? তোমার না প্রশ্নের জবাব চাই? তাকাও। তাকালো অথই পিটপিট করে। চোখে পানি এসে গেছে ব্যথায় মেয়েটার। এখনো সায়ম হাত দিয়ে ওভাবেই ধরে আছে সেখানে। সায়মের কথা শুনে অথয় চোখ খুলে চমকে উঠল সায়মের মুখ এতটা কাছে দেখে। সায়ম অথয়ের চোখের দিকে চেয়ে আছে। সেও তাকালো সায়মের চোখের দিকে। দেখলো চোখ কেমন অস্বাভাবিক লাগছে আর লাল হয়ে আছে। সায়ম এবারও আগের মতো স্বরে বলল, বোকা মেয়ে, অবুঝ কি আর সাদে বলি আমি? তুমি কিছু চোখে দেখো না? অন্ধ তুমি? এই স্টুপিড মেয়ে, তুমি আমার ভালোবাসার উপর সন্দেহ করছো? চোখে পড়ে না আমার ভালোবাসা? অত চোখ নামিয়ে নিল সায়মের চোখের থেকে। সে তো শুধু জানতে চেয়েছে, আর তো কিছু না। তার ভালোবাসা আঙুল তো তোলেনি। মাথা নিচু করে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি শুধু সত্য জানতে চেয়েছি, আঙ্গুল তুলিনি। এখনো সেই একই কথা। সায়মের রাগ যেটুকু কমেছিল আবার বেড়ে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, এই, তোমাকে এখনো মুখে বলতে হবে? বোকা মেয়ে, তোমার বোধ শক্তি এত কম কেন? কয়টা বছর খুব জ্বালিয়েছ এই অবুঝপনার জন্য। আচ্ছা এটা বলো, শুরুতেই কে ভালোবাসে? হাজার একটা ছেলে একটা মেয়ে চিল্লিয়ে দেশ দুনিয়া জানাক না কেন যে সে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছে। আমি সারা দুনিয়া উল্টে গেলেও এটা বিশ্বাস করি না। ভালোবাসা এত সস্তা জিনিস না যে একটা অপরিচিত ছেলে মেয়েকে প্রথম দিকেই ভালোবেসে ফেলা যায়। ভালোবাসা হতে সময় লাগে। প্রথম দেখায় যা হয় তা হলো ভালো লাগা। ভালোবাসা মনের মিলন, একটা আসক্ত, তার প্রতি আকর্ষণ, তার প্রতি টান অনুভব, তার জন্য কিছু অনুভূতি, তার জন্য মায়া, হৃদয়ে তার জন্য তোলপাড় হওয়া, তার কষ্টে নিজের মাঝেও কষ্ট অনুভব হওয়া। এই সব কিছু নিজের মধ্যে আবিষ্কার করলে তবেই সেটা ভালোবাসা। আমরা আমাদের আত্মীয় ছাড়া রাস্তার কোনো ব্যক্তির দুর্ঘটনা হলে সেটা দেখে আমরা শুধু সহানুভূতি দেখাই কিংবা একটু লোক দেখানো আহাজারি করি। সেই রাস্তার ব্যক্তির জন্য কি আমাদের হৃদয়ে কষ্ট, ফাপড় অনুভব হয়? হয় না। তাহলে একটা অপরিচিত ব্যক্তির প্রতি শুরুতেই কিভাবে ভালোবাসা জন্ম নেয়? কখনো নেয় না। আচ্ছা আমার কথা রেখে তোমার কথা বলো। তুমি যখন আমাকে পছন্দ করেছিলে তখন কি আমার জন্য ভালোবাসা অনুভব করেছিলে? আমার প্রতি টান, মায়া, কষ্ট শুরুতে অনুভব করেছিলে? করনি। যা ছিল সেটা তোমার ভালো লাগা, আবেগ আর চাওয়া ছিল। আমাকে তুমি চেয়েছিলে এবং সেটা সেই চাওয়ার জেদ থেকেই ভালোবাসতে পেরেছ। বললাম না ভালোবাসা হতে সময় লাগে? আমারও হয়নি, সময় লেগেছে। আমি এত বড় মিথ্যা কখনোই বলবো না। যা হয়নি আমার ক্ষেত্রে তা আমি কখনো বলবো না। তোমার প্রতি আমার প্রথমে যেটা ছিল তা জেদ ছিল। হ্যাঁ, জেদ ছিল, কিন্তু পরে তা ভালো লাগায় রূপ নিয়েছিল, সর্বশেষ ভালোবাসায়। বুঝেছো বোকা মেয়ে? এরপরেও আর কিছু জিজ্ঞেস করার আছে? অথই অবালক অনিমেষ চেয়ে আছে সায়মের দিকে। কথাগুলো মন দিয়ে শুনল সে, অভিভূত হলো। কথাগুলো সত্যি একটাও মিথ্যে না। সত্যি তো, এমন তো তারও হয়নি। প্রথমে তো শুধু পাগলামি করতো, জেদ চাপতো তাকে পেতে হবে নিজের করে যে কোনো মূল্যে। তার জন্য ভালো লাগা কাজ করতো, ভালোবাসা তো প্রথমে কাজ করেনি। সে তো আস্তে আস্তে হয়েছে। অথই কোনো কথা বলতে পারলো না, মাথা নিচু করে চুপ রইল। মাথা তোলো, তাকাও আমার দিকে। মাথা নিচু করতে বলিনি আমি, আমার জবাব দাও। সায়ম গম্ভীর রুট স্বরে বলল। অথই মাথা নিচু করেই রেখে বলল, সরি। তারপর মাথা তুলে সায়মের দিকে তাকালো। সায়ম এখনো ওর দিকে ভুরু কুচকে তাকিয়ে, এখনো অথয়ের পাঁজরে চাপ দিয়ে ধরে রেখেছে বাম হাতে। ডান হাতটা তুলে অথয়ের গালের উপর রাখলো। অথয় তাকিয়ে সায়মের দিকে। সায়মের নিঃশ্বাস অথয়ের মুখের উপর লুটোপুটি খাচ্ছে। ছেলেটার শরীরে মাতাল করা ঘ্রাণ
অথয়ের নাকে এসে বাড়ি খাচ্ছে। তাতে অথয়ের শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছে, বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। শাইম গালের উপর হাত রেখে বৃদ্ধা আঙুল দিয়ে অথয়ের ঠোঁটের উপর স্পর্শ করে ঠোঁট মুছে দেওয়ার মতো বৃদ্ধ আঙুল দিয়ে একবার এপাশ থেকে অন্য পাশে স্লাইড করলো। তারপর আঙুলটা আবার নামিয়ে ঠোঁটের পাশে নিয়ে গেল। সেখানে একভাবে স্লাইড করতে করতে নেশালো কণ্ঠে বলল, সরি, আমি নিব না। তোমার গাধামির শাস্তি তোমাকে পেতে হবে। আমি যা বললাম সেটা তোমার প্রশ্নের মৌখিক জবাব। এবার আমি আমার ভালোবাসা প্র্যাকটিক্যালি বোঝাবো। অথয় চমকে উঠল। কি বলছে শাইম বুঝতে চেষ্টা করলো। প্র্যাকটিক্যালি সেটা কিভাবে? অথয়ের ভাবনার মাঝে শাইম বলল, তোমাকে হালালভাবে স্পর্শ করতে চেয়েছি, কিন্তু তুমি বোকা মেয়ে, সেটার পক্ষপাতিত্ব না। তাই তোমাকে উল্টো রাস্তায় এখন আমার ভালোবাসা বোঝাবো। বলে অথয়কে কিছু বুঝতে না দিয়ে ঝুঁকে অথয়ের ঠোঁট নিজের ঠোঁটের মাঝে রেখে গভীর একটা চুমু দিল। আবার তৎক্ষণাৎ অথয়কে সেটাও বোঝার সময় না দিয়ে 30 সেকেন্ডের মাথায় অথয় নিচের ঠোঁটে একটা জোরে কামড় দিল। অথয় আবারও মৃদু গমিয়ে উঠল, কামড় দিয়ে ছেড়ে দিল ঠোঁট। আর অথয়, সে কি দুনিয়াতে আছে নাকি নেই সন্দেহ। কিছু সেকেন্ডের মধ্যে কি ঘটে গেল এখন অনুভব হচ্ছে। ধরাস করে লাফ দিয়ে উঠল হৃৎপিণ্ড। চোখ বড় বড় করে তাকালো শাইমের দিকে। শাইম তাকে কিস করলো। হ্যাঁ, করলো তো। হে আল্লাহ, ঠোঁট জ্বলে যাচ্ছে, কেটে গেছে বোধহয়। তবুও সেদিকে খেয়াল নেই। সে নিষ্পলক শাইমকে দেখতে ব্যস্ত। ঠিক সেই সময় দূর থেকে শেয়াল ডেকে উঠল। অথয় ভয় পেয়ে শাইমের কোমরের কাছে টি শার্ট খামচে ধরে আরেকটু মিশে যাওয়ার চেষ্টা করলো। শাইম বোধহয় সাহায্য করলো, টেনে নিল আরেকটু। জ্যোৎস্নার আলোতে দুজন দুজনকে পরিষ্কার অবলোকন করতে পারছে। এই রোমাঞ্চকর পরিবেশে রোম্যান্টিক ঘটনা। পুরো নদী, জ্যোৎস্নার আলো, বাতাস, চাঁদের আলোয় ঝিকিমিকি করা পানি, সবুজ গাছগাছালি, পায়ের নিচে চাঁদের আলোতে চিকচিক করা বালি, সবকিছু সাক্ষী হলো তাদের প্রণয়ের প্রথম ছোঁয়ায়, প্রথম চুমুর। অথয়কে ভ্যাবলার মতো চেয়ে থাকতে দেখে শাইম ভেতরে ভেতরে হাসলো, কিন্তু মুখে প্রকাশ করলো না। তার এখনো ডান হাতটা অথয়ের গালের উপর। তারপর আবার আগের অভিব্যক্তি বজায় রেখে বলল, এটা ছিল আমার প্র্যাকটিক্যালি ভালোবাসা বোঝানোর প্রথম ধাপ। এরপরে যা বোঝাবো সেটা গভীর এবং তা বিয়ের পর একদম হালালভাবে। তৈরি হও, আজ থেকে 2 মাস পর বিয়ে। এই বলে অথয়ের কানের কাছে মুখ নিয়ে রাগী ভয়ঙ্কর কণ্ঠে বলল, আর তোমার শাস্তি হবে এই 2 মাস আমার সাথে কোনো যোগাযোগ করতে না পারা, এবং 2 মাস পর বিয়ের প্রথম রাতে আমাকে না পাওয়ার জন্য তর পাবে, কিন্তু আমাকে তুমি পাবে না। সামনে থেকেও না পাওয়ার জন্য তর পাবে। এটাই তোমার শাস্তি। অথয় চমকে উঠল। 2 মাস কোনো যোগাযোগ করবে না? আল্লাহ থাকবে কি করে? না, সম্ভব না। ভয় নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, না প্লিজ না, 2 মাস থাকতে পারবো না। আমি বললাম তো সরি, আমি তো শুধু জানতে চেয়েছি। আমার ভুল হয়েছে, আমি মানছি। অন্যভাবে শাস্তি দেন প্লিজ। এই যে এইক্ষণ থেকে তোমার শাস্তি শুরু হয়েছে। এখন যেমন করছো আগামী 2 মাস চলবে। ইয়োর পানিশমেন্ট টাইম ইজ স্টার্ট ফ্রম নাও অন বাবু। শেষে সম্বোধনটা টেনে বলে দুষ্টু হাসলো, ছেড়ে দিল অথয়কে। ছেড়ে দিতেই কোমরের পাঁজরের ব্যথায় টনটন করে উঠল। চোখ মুখ খিচে আঁ করে শব্দ করে উঠল। শাইম বুঝেছে কেন শব্দটা করলো, কিন্তু কিছু বলল না। ওটাও ওর শাস্তি। রাগ নিয়ে পেছনে 2 পা বাড়ানোর পরেও আবার ফিরে এসে অথয়ের কাছে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, ভয়েসে বলল, একটা সিক্রেট বলি, তোমার ওই ডিম্পল ঠোঁট আমার নেশা, যে আমি এত বছর কন্ট্রোল করেছি। আজ আর সম্ভব হয়নি, তাই একটু অসভ্য হয়েই গেলাম। এইটুকু অসভ্য হলে খুব বেশি ক্ষতি হবে না। লাইসেন্স আছে কি না? বলা শেষ করে হনহন করে বাইকে গিয়ে বসলো। শাইমকে ওরকম হনহন করে এসে বাইকে বসতে দেখে উপস্থিত সবাই তড়িঘড়ি করে নৌকা থেকে নেমে অথয়ের কাছে ছুটে এলো। আর অথই, শাইম চুমু দিয়েছে সেটা ভেবে পাগল হবে কি? সে তো শাস্তির কথা ভেবে গলা শুকিয়ে ফেলেছে। নিশা সন্ধ্যা এসে অথয়ের 2 পাশে দাঁড়ালো। সন্ধ্যা বলল, আপা, ঠিক আছো তুমি? ভাইয়াকে রাগালে কেন তুমি? তুমি জানো না ভাইয়া রেগে গেলে অতি ভয়ঙ্কর? তোমার উচিত হয়নি এমন প্রশ্ন করার। আমি এমন বলতে চাইনি, আমি তো শুধু আমার মনের প্রশ্নটা করেছি। এটা কি ভুল করেছি বলো? আমি তো আর ভালোবাসায় আঙ্গুল তুলিনি। সে কাল তো বলল জেদ,
আর দু পরিবারের জন্য প্ল্যান করে আমাকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিল আর বিয়ে করতে চেয়েছিল। তো এটা সেই আগের নিয়তি আছে কি না, নাকি সত্যি ভালোবাসা, সেটা জানতে চেয়েছি। এটা কি ভুল আমার? লোক দেখানো ভালোবাসা কি না জানার জন্য প্রশ্ন করেছি। এখানে আমি কি ভুল? আমার সত্যটা কি জানার অধিকার নেই? অথয়ের কথাগুলোও ঠিক, সে তার জায়গায় দাঁড়িয়ে ঠিক। নিশা বলল, না, ভুল না, তুই তোর জায়গা থেকেই ঠিক, কিন্তু যেটা তোর প্রশ্ন ছিল সেটা তোর মনকে জিজ্ঞাসা করতে পারতি, ভাইয়া সত্যিই তোকে ভালোবাসে কিনা। গাধা, মুখে কেন করতে হলো? তুই এতদিনেও বুঝিসনি ভাইয়া কেমন ভালোবাসে তোকে? সেদিন তো স্বীকার করলই, তার আগে দ্বিধায় ভুক্তি, সেটা ঠিক ছিল, কারণ ভাইয়া তো মুখে স্বীকার করেছিল না। কিন্তু সেদিনের পর আজ এই প্রশ্নটা করে তুই ভুল করে ফেলেছিস। ভাইয়া তোকে সত্যিই ভালোবাসে বোকা। অথয় সেটা বুঝতে পেরেছে কতটা ভুল করেছে, কেঁদে ফেললো এবার। সন্ধ্যা বোনকে ধরে বলল, কেঁদো না আপা, সরি বলে দিও। অথয় কাঁদতে কাঁদতে বলল, বলেছি কিন্তু শুনিনি। বলেছে 2 মাস যোগাযোগ করবে না, আর 2 মাস পরে বিয়ে। সাহিব, রাহাব, সায়ন তা শুনল। সায়ন বলল, ও অমনি রেগে গেল ভয়ঙ্কর। আর কেউ ভুল করলো, যেমনই হোক শাস্তি দেবেই। সাহেব বলল, হ্যাঁ অথই, তোমাকে এই প্রশ্ন করা উচিত হয়নি। তোমার বুঝে নেওয়া উচিত ছিল, বা একটু সময় নিয়ে ভাবা উচিত ছিল। অথয় তা শুনে আরো জোরে জোরে কেঁদে দিল। রাহাব বলল, কেঁদো না, ঠিক হয়ে যাবে। তোমার সঙ্গে রাগ করে থাকবে না বেশি দিন। তবে আজ তোমাকে সব সত্যিগুলো বলি। সাইম তোমাকে প্রথমে জেদের জন্য বিয়ে করতে চাইলেও পরে ভালোবেসে ফেলে, তোমার খোঁজ খবর নিতে নিতে। তারই মাঝেও জানতে পারে তুমি ওর প্রতি পজিটিভ অ্যাট্রাক্টেড, ওকে পছন্দ করো। সেদিন ও অনেকটা খুশি হয়েছিল আর প্ল্যান কিছুটা চেঞ্জ করেছিল। সেটা ছিল তুমি ওকে নিজেই এসে যতদিন না ভালোবাসার কথা জানাবে ততদিন ও এসব লুকিয়েই রাখবে, কারণ ও একটা শক্ত ভালোবাসা চেয়েছিল। আর তোমাকে ও প্রোটেক্ট করতো অনেক। তুমি এতটা সেফ, কিন্তু ওর জন্যই থাকতে পারতে। মনে আছে অথই, তোমাকে ক্লাস 10-এ থাকাকালীন একটা ছেলে প্রপোজ করেছিল ফুল দিয়ে। পরের দিন ওর হাত ভাঙা কেন ছিল জানো? সাইম নিজেই ভেঙে দিয়ে এসেছিল। এরপর তুমি ইন্টারে থাকাকালীন তোমার বিয়ের জন্য সম্বন্ধ এসেছিল তোমার বাবার কাছে, সেটাও ভেঙে গিয়েছিল। আর সেই ছেলের বাড়ি গিয়ে তাদের হুমকি দিয়ে এসেছিল। এরপর থেকে আর কেউ তোমাকে না প্রপোজ করেছে আর না বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাবার কাছে এসেছে। সেসব সবকিছুই সাইমই কন্ট্রোল করতো। তুমি যে রোজ ওকে দেখার জন্য ছাদে যেতে, এটাও জানতো। ও রোজ তোমাদের বাড়ির পেছনের মাঠে যেত তোমার জন্যই। আমরাও যেতাম, এটা কিন্তু তোমার জন্যই যেত, তুমি না চাইতেও যেত। দূর থেকে ও তোমাকে দেখতো তাই। এরপর তুমি ইন্টার থেকে ভার্সিটিতে গেলে, ও এটা জানতো, বলতো আমাদের যে তুমি ওই ভার্সিটিতেই অ্যাডমিশন নিবে। হলো তাই। তুমি ওখানে গেলে, সেখানেও তোমার সেফটির ব্যবস্থা করলো। আমরা নিজে করেছিলাম, কিন্তু তবুও সেদিন আমাদের ভুলের জন্য তোমাকে ওই বৃষ্টির মধ্যে বস্তি ছেলেদের কাছে খারাপ নজরে পড়তে হয়েছে। তুমি সেদিন একা বের হয়েছিলা, আমরা জানতাম না। আর নিশা যে আগে থেকেই চলে গেছিল এটাও জানতাম না। পরে বৃষ্টির জন্য আরোই খোঁজ নিতে পারেনি। সাইম সেদিন সন্ধ্যাকে আনতে গেছিল, কারণ বাড়িতে ওদের দুজনেরই যাওয়ার ছিল। সেদিন সামিহা বুবুকে দেখতে এসেছিল বলে বড় চাচু থাকতে বলেছিল। যাই হোক, সেদিন পাশের দোকান থেকে একজন দোকানদার এসে সাইমকে কল করে জানিয়েছিল বলে সেদিনও বৃষ্টি তোয়াক্কা না করে ক্যাম্পাসে এসেছিল তোমাকে সেফটি দিতে। তোমার সামনে সেদিন কিছুই বলেনি, কিন্তু রাগ ওর সেদিন ভয়ঙ্কর রূপে ছিল। ও বাড়িতে গিয়ে সামিহা বুবুকে দেখে গেলে তখনই বাড়ি থেকে বেরিয়ে আসে, আর ক্যাম্পাসের কাছে এসে বস্তির সেই ছেলেগুলোকে নিজে খোঁজে সেখানেই এলো পাথারে পিটিয়ে এসেছিল। তোমার দিকে একটা ছেলে বাজে নজরে তাকিয়েছিল বলে তার চোখের উপর মেরেছিল। আর কি বলেছিল জানো সেদিন? বলেছিল, আমার কলিজায় বাজে নজর দিস তোরা, তোদের চোখই আর এই সাইম সেই দিস রাখবে না। এটা বলে প্রচুর মেরেছিল, প্রচুর। আমরা না থামালে সব কয়টা মরতো। তোমাকে সোহাগ আর পাপড়ির এঙ্গেজে কিন্তু ওর প্ল্যান মাফিক আনা হয়েছিল। ওর কথাতে তোমার মাকে রাজি করানো হয়েছিল। এভাবেই তোমাকে সেই ক্লাস 8 থেকে এতগুলো বছর প্রোটেক্ট করে আসছে। ও এগুলো সব ভালোবাসে বলেই করেছে, কোনো টার্গেট বা জেদ না। ও এতদিনেও অন্য কোনো মেয়েকে নিজের প্রতি আসক্ত হতে দেয়নি।
আর যদিও হতো, কেউ এসে প্রপোজ করলে রিজেক্ট করতো, কারণ তুমিই ওর সত্যি ভালোবাসা। থামলো রাহাব। সবার মুখ থমথমে। নিশা রাহাবের কথা শুনে সাইমের প্রতি অভিবোধ হলো, শ্রদ্ধাবোধ আরো বেড়ে গেল। সন্ধ্যা তো অবাক হয়ে শুনছিল, আর অথই তো বিস্মিত, হতবাক, বাকরুদ্ধ, আশ্চর্য হয়ে শুনছিল। রাহাবের বলা শেষে জোরে জোরে কেঁদে দিল। বলল, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ওকে বলো তোমরা প্লিজ। সাহেব বলল, কেঁদো না, ভাই যা বলেছে তাই করবে। এটা নিয়ে কথা বলতে গেলে হিতে বিপরীত হবে। তুমি এই 2 মাস সরি বলতেই থাকো। হ্যাঁ, 2 মাস পরে আমাদের বাড়ি এসে সরি বলিও বলে মৃদু হাসলো। সায়ন বলল, চলো সুইটি বোন, কেঁদো না, এখন আর সব ঠিক হয়ে যাবে। নিশা সন্ধ্যা মানা করলো, তারপর বলল চলো। অথয় না পেরে এগিয়ে এলো। ওদের আসতে দেখে সাইম হর্ন বাজাতে লাগলো, অর্থাৎ অথয়কে উঠে বসতে বলছে। অথয় 1 পা 2 পা করে কাছে এসে কান্না মিশ্রিত কণ্ঠে বাচ্চাদের মতো বলল, সরি তো। উঠে বসো, কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। অথয় কাঁদতে কাঁদতে এসে উঠে বসলো। আজ আর সাইমের কাঁধ ধরল না, সোজা পেট জড়িয়ে সাইমকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। সাইম চমকে উঠল, পেটের কাছে অথয়ের হাতের দিকে তাকালো, মনে মনে হাসলো। অথয় দেখলো না। সাইম হেসে মনে মনে বলল, যতই এখন দোনোমনো করো না কেন, শাস্তি তোমাকে পেতেই হবে। আমি আমার সিদ্ধান্তে অটল। এই বলে ঠোঁট কামড়ে দুষ্টু হাসলো। এদিকে সন্ধ্যা সাহেবের বাইকে আর নিশা রাহাবের বাইকে উঠে বসলো। সাহেব একা একটা বাইক নিয়ে এসেছে। সবাই উঠতেই একে একে বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে বাড়ির পথ ধরলো সব। সাহেবের কথা অনুযায়ী আজ 1 সপ্তাহ চলছে। অথয় কিছুতেই যোগাযোগ করতে পারছে না, আবার দেখাও করতে পারছে না। ঘরে মন বেজার করে বসে আছে। অন্তরা এসে ধমক দিয়ে বলল, এখনো বসে আছিস কেন? কয়টা বাজে? খোঁজ আছে? গোসল করতে যেতে কখন বলেছি তোকে? ওরা তো 2টার দিকেই চলে আসবে। অথয় চমকে উঠেছে বোনের ধমকে। আচমকা ধমকটা খেয়েছে। কাজো কাজো হয়ে বলল, বকো কেন আপা? আমার ভালো লাগছে না। এই আপা, উনি আসবে না? ওনাকেও আসতে বলো না প্লিজ। না, আসবে না। তোর শাস্তি পুরো হোক তারপর। এখন যা, বেশি ঘ্যানর ঘ্যানর করিস না। আমি আবার তোর শাস্তি দিব, নয়তো। এই বলে আবার দ্রুত পায়ে চলে গেল অন্তরা। আর অথয় সেভাবে বসে রইল মন খারাপ করে। কিছুক্ষণ বসে থাকার পর উপায় না পেয়ে আবারও 2-3 বার কল দিল সাইমকে, কিন্তু রিসিভ হলো না। তারপর আবার একটা লম্বা মেসেজ লিখে সেন্ড করে ফোন রেখে দিল। মুখটা টমেটোর মতো করে জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। উদ্দেশ্য গোসল করবে। এভাবে সেদিনের পর থেকে চলছে। এই কদিনে অথয় সাইমকে কতবার যে মেসেজ কল করেছে ইয়াদটা নেই, কিন্তু কোনো কথা নেই, কারোর মাধ্যমেও পারেনি। 1 সপ্তাহ পর আজ শুক্রবার সাইমের বাড়ি থেকে লোক আসছে অথয়কে দেখতে আর বিয়ের দিনক্ষণ ঠিক করতে। সেদিন সাইম বাড়ি গিয়ে সকালে মাকে ডেকে নিয়ে জানায় 2 মাস পরে বিয়ে করবে অথয়কে, সব বন্দোবস্ত করতে। আলিয়া আরো কিছুদিন অপেক্ষা করতে বললে সে জানে কোনো অপেক্ষা করবে না। আলিয়া জেদি ছেলে জেদ সম্পর্কে অবগত, তাই কিছু বলেনি। তিনি ছেলের সিদ্ধান্ত সবাইকে জানায়, কেউ দ্বিমত করেনি। কিন্তু সিরাজ মির্জা এই বিষয়ে কোনো কথা বলেনি, আবার অমত করেনি। শুধু জানিয়েছিলেন আগামী শুক্রবার শেখ পরিবারের সাথে বসে মিটমাট করতে সেখানে গিয়ে। সেই কথা মেনে আলিয়া শরীফ মির্জাকে সব গোছাতে বলেছিলেন। সিরাজ মির্জার কথা অনুযায়ী আজ শুক্রবার মির্জা বাড়ি থেকে লোক আসবে। সেসব আয়োজনে চলছে শেখ বাড়িতে। সকাল থেকে রশ্মি, অন্তরা, রশ্মির বড় বোন, নিশার মা সবাই ব্যস্ত। আর সন্ধ্যা সহ অন্ত, নিশা রান্নার কাজে সাহায্য করা, ঘর সাজানোর কাজে ব্যস্ত। শেফাকে আসতে বলা হয়েছে, কিন্তু এখনো এসে পৌঁছায়নি সে। আসিফ শেখ, আশরাফ শেখও ব্যস্ত। সময়ের কাটা দুপুর 2টোই। জুমার নামাজের পর মির্জা বাড়ির লোকজন এসে উঠল শেখ বাড়িতে। এসেছে আলিয়া, আলিয়ার বড় ভাই শরীফ মির্জা, নাহিদা, সাহিব, সাইফা, সামিহা আর শুভ। সিরাজ মির্জা আসেননি, তা দেখে রশ্মি আলিয়াকে জিজ্ঞেস করলেন, বুবু, বড় ভাইজান আসবেন না? উত্তরে আলিয়া বলল, বাদ দেন না বুবু, সময় হলে আসবে। এখনো মনকে সম্পূর্ণ তৈরি করতে পারেননি। এসব নিয়ে ভাবিয়েন না, অমত নেই কোনো। আলিয়ার কথা সবাই শুনল।
শুনে আশরাফ শেখ, আসিফ শেখ সহ উপস্থিত সবাই একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর এই নিয়ে আর কোনো কথা বাড়ালো না কেউ। সবাই বসার ঘরে সোফায় বসলো। সেখানে নাস্তা বানিয়ে এনে রাখা হলো। পরিচয় হলো সবাই। অন্তরার মা অন্তরার স্বামী মেহেদির পরিচয় করিয়ে দিল। টুকটাক গল্প গুজব চলছে, সবার মাঝে স্বাভাবিকতা বিরাজমান। শরীফ মির্জাও স্বাভাবিকভাবে আসিফ শেখ, আশরাফ শেখের সাথে কথা বলছেন। কিছুক্ষণ পর আলেয়া আর নাহিদা অথয়কে আনতে বললেন। অন্তরা চলে গেলে ভেতরে। অথয়ের ঘরে সন্ধ্যা, সাইফা, শেফা, নিশা বসে আছে। ওদিকে সাইফ এসে স্তোক সন্ধ্যাকে দুচোখে খুঁজে চলেছে, কিন্তু দেখা এখনো পায়নি। অন্তরা এসে অথয়কে নিয়ে যেতে বলে গেল। সবাই অথয়কে নিয়ে বসার ঘরে এলো। অথয়কে শাড়ি পরানো হয়েছে। একটা লাল কালো রঙের মিশেল জামদানি শাড়ি পরেছে, সাথে হালকা সাজ আর সিম্পল কসমেটিক। ফর্সা শরীরে এক অন্যরকম লাগছে। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেল। মনে মনে সবাই মাশাআল্লাহ বলতেও ভুলল না। আলেয়া অথয়কে কাছে ডেকে নিল। আলেয়ার ডান পাশে বসালো অথয়কে। অথয় বসতেই ওর মাথায় হাত রেখে আলেয়া বললেন, মাশাআল্লাহ, আমার ঘরে পূর্ণিমা চাঁদ আসতে চলেছে। লজ্জা পেল আলেয়ার কথায় অথই। মাথায় তার শাড়ির আঁচল ছিল। লজ্জায় মাথা নিচু করতেই পুরো মুখ ঢেকে গেল। স্বামীহা বলল, লজ্জা পেলে অথই সত্যি তোমাকে দারুণ লাগছে। আমাদের বাড়ির বড় বউ হতে চলেছ, একদম পারফেক্ট। বলা শেষে মুচকে হাসলো। সবাই মুচকে হাসলো। নাহিদা বলল, দায়িত্ব কিন্তু অনেক বড় তোমার অথই। পুরো মির্জা বাড়ির দায়িত্ব নিতে হবে। আমরা বুড়িরা এখন একটু আরাম আয়েশ শান্তি করব। অথয়ের হাত পা ঘামছে। সবাই পরিচিত, তবুও নার্ভাস লাগছে। সাহিব বলল, অথয় একা নেবে কেন? ওর বোনেরও নিতে হবে। কথাটা সন্ধ্যার দিকে তাকিয়ে বলল। সন্ধ্যা চমকে উঠল। এই ছেলে সবসময় অসময়ে কথা বলে। সবাই মুচকে হাসলো। নাহিদা বলল, চুপ থাক গাদা, ও এখনো ছোট। এছাড়া ও বাড়িতে যাওয়া দেরি আছে। তোকে এসব নিয়ে পাকনামি করতে বলছে কে? চুপচাপ বসে থাক। সন্ধ্যা হেসে ফেলল। উপস্থিত সবাই হাসলো। আর সাহিব তো চোখ বড় বড় করে তাকিয়েছে। কি বলে এরা? দেরি আছে মানে? এরই মাঝে রশ্মি বললেন, ওর সামনে পরীক্ষাটা এখানেই থেকে দিক। আলিয়া বললেন, হ্যাঁ দিক, সমস্যা নেই। মাঝে মাঝে গিয়ে দেখা করে আসলেই হবে। তৎক্ষণাৎ সাহিব উঠে বাইরে চলে গেল। সন্ধ্যা মুখ ঝামটালো। আসিফ শেখ তখন বললেন, আপনারা দিন দিতে পারেন ওদের বিয়ের জন্য। সাইম কি কোনো তারিখ বলে দিয়েছে? আলিয়া বললেন, হ্যাঁ, ওর তারিখ অনুযায়ী বিয়ে হবে। ছেলেটা আমার একদম দাদার মতো জেদি আর বাপের মতো রাগী। সবাই হেসে ফেলল। আবার অথয়ের বুক ঠিপ ঠিপ করছে। তারিখও ঠিক করে দিয়েছে। রশ্মি বললেন, আচ্ছা, আমাদের আপত্তি নেই, আপনারা তারিখ বলেন। এখানে আশরাফ শেখ একদমই নীরব ভূমিকা পালন করছেন। রশ্মির প্রশ্নের জবাব দিতে আলিয়া বললেন, জুন মাসের 30 তারিখ শুক্রবারে। আমাদের ভাবনা ছিল সন্ধ্যার পরীক্ষাটা হয়ে গেলে বিয়ের ব্যবস্থা করব, কিন্তু তার হলো কই। এছাড়া সন্ধ্যার পরীক্ষার দিনও এখনো দেয়নি, তাই আর অমত করলাম না। এদিকে অথয় মনে মনে প্রচুর অবাক হলো। একদম 2 মাসের হিসেব। ওর ভাবনার মাঝে সাইফ এসে আলিয়ার কাছে ফোন দিয়ে বলল, ভাই কথা বলবে। অথয় তা শুনে ধকধক করে উঠল বুক। আলিয়া ভুরু কুচকালো। সাইফের হাত থেকে ফোন নিয়ে কানে ধরে হ্যালো বলতেই কি যেন বলল। কিছু শুনতে পারল না কেউ। কিছুক্ষণের মাঝে কল কেটে গেল। আলিয়া সাইফের হাতে ফোন দিল, দিয়ে কেমন করে যেন তাকালো সাইফের দিকে। তারপর আলিয়া উপস্থিত সবার দিকে নজর দিয়ে অথয়ের বাবা মা আর চাচুকে উদ্দেশ্য করে বললেন, আমরা আমাদের আরো একটা সিদ্ধান্ত জানাতে চাই। সাইম, অথয়ের বিয়ের 1 সপ্তাহ পরে সন্ধ্যার সাইফের আটটা করে ফেলতে চাই। তখন থেকে ও আমাদের সাথেই থাকবে। বুঝেনি তো, মেয়েটা আমাদের কাছে এতদিন ধরে ছিল, এখন দূরে রাখতে ভালো লাগছে না, তাই এই সিদ্ধান্ত। এতে আপনাদের কোনো আপত্তি নেই তো? সন্ধ্যা সহ উপস্থিত সবাই অবাক হলো এবং যা বোঝার বুঝেও গেল। তাকালো সবাই সাইফের দিকে। এতে তার কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না। সে নির্বিকা সন্ধ্যার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আর সন্ধ্যা কটমট করে তাকিয়ে আছে। সবসময় লজ্জায় ফেলে এই পাগলটা।
কেউ আর অমত করলেন না, সবাই মেনে নিলেন। এরপর আরো প্রয়োজনীয় কিছু কথা হলো। তারপর খাওয়া দাওয়ার পাট চুকালো সবাই। খাবার শেষে বড়রা কিছুক্ষণ গল্প করার জন্য বসার ঘরে বসলো, আর ছোটরা অথৈর ঘরে চলে এলো। সেখানে কিছুক্ষণ সবাই আড্ডা দিল। এরপর মির্জাবাড়ির সবাই বিদায় নিয়ে চলে গেল, আর রেখে গেল অথৈর মনে একরাশ ভালো লাগা, উত্তেজনা, স্বপ্ন পূরণের আশা আর হতাশ। আজ জুন মাসের 27 তারিখ। সন্ধ্যাকে সাইফ নামিয়ে দিয়ে গেল। কলেজে গেছিল সে। সাইফের সাথে একটু ঘোরাঘুরি করে সন্ধ্যার বাড়ির সামনে এসে নামিয়ে দিয়ে গেল। বাড়ি সাজানো হয়ে গেছে, কারণ সাইম অথৈর বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। মির্জা বাড়িতেও তাই, দুই বাড়ি জাঁকজমকপূর্ণভাবে সাজানো, কোনো ত্রুটি থাকবে না। পাড়া প্রতিবেশী দেখছে আর কানাঘুষো করছে। বহু বছর আগের মতো আবার মির্জা বাড়ি আর শেখ বাড়ি এক হয়েছে। শত্রুতা শেষ হয়েছে। দুই পরিবারের ছেলে মেয়েদের বিয়েও হচ্ছে। ভয়ঙ্কর শত্রুতা থেকে এখন ভয়ঙ্কর আত্মীয়তে রূপ নিতে যাচ্ছে। সিরাজ মির্জা আর আশরাফ শেখ বিয়ে হতে যাচ্ছে। গ্রামের অধিকাংশ লোক নিমন্ত্রিত। আশেপাশে গ্রাম সহ সিরাজ মির্জার কাজের ক্ষেত্রে সবাই নিমন্ত্রিত। সাইম একদিনের জন্য ঢাকায় গেছিল। কেন গেছিল বলে যায়নি। সাথে রাহাব, সায়নও গেছিল। আজ বিকালে এসে পৌঁছালো। মির্জা বাড়িতে সবাই ব্যস্ত। কেনাকাটা থেকে শুরু করে সাজানো সবই সম্পূর্ণ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অথৈদের বাড়িতে লগন যাবে। সাইম, রাহাব, সায়ন তিনজনে সে বাড়ির মধ্যে ঢুকলো। তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সাইমের পরনে সাদা পাঞ্জাবিটা ঘামে ভিজে জুবুথুবু। আলিয়া ছেলেকে এভাবে দেখে অবাক হলেন। এমন লাগছে কেন ছেলেকে আজ? এর আগেও তো বাইরে গেছে, এতটা তো লাগেনি। বেশি না ঘেটে জলদি ঠান্ডা শরবত এনে দিলেন। সাইম শরবতের গ্লাসটা নিয়ে সোফায় বসলো। তারপর এক ঢোকে গ্লাসের শরবত শেষ করে সামনে টি টেবিলে গ্লাস রেখে গা এলিয়ে দিল সোফায়। রাহাব, সায়নও একই কাজ করলো। আলিয়া ওদের রেস্ট নিতে দিয়ে নিজের কাজে চলে গেলেন। সেই সময় সাইফ এলো, এসে জিজ্ঞেস করলো, ভাই সব ঠিক আছে? তোমাকে এবারে এতটা ক্লান্ত লাগছে কেন? সাইম চোখ খুলে তাকালো। তারপর সাহেবকে এক পলক দেখে নিয়ে চোখ আবার বন্ধ করে ফেললো। বলল, হ্যাঁ ঠিক আছে, এবার একটু জলদি আসতে হয়েছে এদিকের জন্য, তাই। আচ্ছা, তবে দাওয়াত করে এসেছো? আসবেন বলেছে? আর আসলে তুমি সামলাবে কি বলে? চিনবে তো বড় চাচু, বাবা? আসবেন না বলেছেন? সাইফ আর কথা বাড়ালো না, ভাইয়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে। কিছুক্ষণ বসে থেকে সে উঠে চলে গেল। রেস্ট করুক তারা। স্বামী আর শ্বশুর বাড়ি থেকে সবাই এসে পৌঁছালো রাত 8টার সময়। শান আসবে আগামীকাল, আর শেফা আসেনি। শেফা অথৈদের বাড়িতে গেছে। আজ বৃহস্পতিবার। সাইমদের বাড়ি থেকে লগন আসবে কিছুক্ষণের মাঝে। দুপুর 3টাতে আসার কথা লগন নিয়ে। অথৈ হলুদ জামদানি শাড়ি, ফুলের গহনা সহ হালকা সাজে সেজে বসে আছে। দুহাত ভর্তি মেহেন্দি। ফর্সা হাতে মেহেন্দির রঙগুলো একদম চোখ ঝলসে দিচ্ছে। সন্ধ্যা, শেফা, নিশা, অন্তরা সহ অথৈর কাজিনরাও হলুদ শাড়ি পরে ফুলের গহনা নিয়ে সেজেছে। বাড়িতে আত্মীয় স্বজনের কোলাহল চলছে। অথৈ মনটার অতি খারাপ। আজ 2 মাস সাইমের সাথে কোনো দেখা না, কথা নেই। সে সত্যিই তার শাস্তি পূরণ করলো। এভাবে থাকতে না পেরে মাঝে মাঝে রাতে বালিশ হয়ে যেতে, তবুও সাইমের সাথে যোগাযোগ করতে পারেনি। সে না একটু ভুল করেই ফেলেছে, তাই বলে সত্যি এমন নির্দয় হবে? এমন 2 মাস না দেখে তো গত 5 বছরেও থাকেনি সে। এসব ভাবতে ভাবতে আবার চোখটা ভিজে উঠল। এদিকে সে এমন ভাবনাতে ব্যস্ত, কাঁদতে ব্যস্ত, আর শেফা, নিশা তার ফটাফট ছবি তুলতে ব্যস্ত। ছবি তুলে তুলে আবার কি জানি করে সেটা বলা বলি করছে। অথৈ ধরতে পারল না বিষয়টা। সাইমের বাড়িতে সাইমের সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনে পরিপূর্ণ, কিন্তু সাইম নিজেই কাজে ব্যস্ত। কিসের এত কাজ তার কে জানে। দেখে মনে হচ্ছে পুরো রাষ্ট্র সে পরিচালনা করে। পরনে তার কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি ও সাদা রঙের পাজামা। কালো সিল্কি চুলগুলো চিরুনি করে উপরে ওঠানো। তবু কিছু চুল কপালের উপরে সে অবাধ্যের মতো পড়ে আছে। গরমে ঘাম কপালে বিন্দু বিন্দু জমে আছে। বুকের ওপর পাঞ্জাবির 2টা বোতাম খোলা। হেঁটে হেঁটে ফোন দেখছিল, কিন্তু হঠাৎই থেমে গেল। থামার কারণ তার ফোনে ছবি এসেছে অথৈর, নিশার হোয়াটসঅ্যাপ থেকে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে চোখে পানি, অথৈর চিকচিক করছে। হাসলো সাইম ঠোঁট কামড়ে। মনে মনে কিছু একটা বিড়বিড়ালো। সেই সময় সেখানে উপস্থিত হলো সাইমের বন্ধু মহল। সবাই এসে প্রত্যেকেই কংগ্রাচুলেট করলো। সেদিন রাহাব আর সায়ন ওদের সবাইকে সবটা জানিয়েছিল। সবটা জানার পর অনেক মনে মনে একটু কষ্ট পেলেও সেটা প্রকাশ করেনি। হাসি মুখে মেনে নিয়েছে, কারণ ওর সামান্য পছন্দের কাছে
সায়েম অথয়ের ভালোবাসা মূল্যহীন, কিন্তু ঈশিতা অনেক কষ্ট পেয়েছিল। মেয়েটা সায়েমকে শুধু পছন্দে সীমাবদ্ধ ছিল না, সে সায়েমকে ভালোবেসে ফেলেছিল। সবকিছু শোনার পর সে সেখানে ভেঙে পড়েছিল, জানিয়েছিল সায়েমের প্রতি ভালোবাসা। অবশ্য সেখানে নিশা আর শেফা ছিল না, ওদের নিয়ে রাহাব চলে এসেছিল। পাপড়ি রীতি অনেক বুঝিয়ে তবে শান্ত করতে পেরেছিল। সোহাগ জিজ্ঞেস করেছিল, কে দোষ হাসছিস কি দেখে ওরাও? সায়েম ফোন থেকে চোখ সরিয়ে বলল, মহারানী কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন এই 2 মাসে, সেটা দেখেই হাসছি। সায়ন বলল, তুই হাসছিস এটাতে? মেয়েটা সত্যি কষ্ট পাচ্ছে, এরকমটা না করলেও পারতি। সায়ন কিছু বলল না। পাপড়ি জিজ্ঞেস করলো কি করছে। সায়ন সবটা বলল। সব শুনে উপস্থিত সবাই ভুরু কুঁচকালো। সাহেব দূর থেকে দেখে এগিয়ে এলো সেখানে, এসে সবার সাথে ভালো মন্দ জিজ্ঞেস করলো। তারপর সবাইকে বসতে বলল, ডেকে সবাইকে বসালো। কিন্তু ঈশিতা দাঁড়িয়ে রইল, সে সায়েমকে দেখছে। সায়েম বুঝতে পেরে ফোন থেকে চোখ তুলে তাকালো। অবাক হলো না সে, স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কিছু বলবি ঈশিতা? ঈশিতা সম্বিত ফিরল। আশেপাশের একবার চোখ বুলে আবার সায়েমের দিকে তাকালো। সায়েমের উত্তরের আশায় তাকিয়ে আছে। ঈশিতা বলল, অনেক সুন্দর লাগছে তোকে, আর মুখের হাসিটার জন্য আরো সুন্দর লাগছে তোকে। তো এমন তো কখনো হাসতে দেখিনি, অনেক কম হাসিস তুই, অনেক খুশি লাগছে তোকে। সায়েম মুচকি হাসলো। ঈশিতা জবাব দিতে একটু এগিয়ে এলো ওর দিকে, বলল, আমি আমার হাসির কারণ যে পেয়ে গেছি, আমার খুশির কারণটাও। যাকে দেখলেই আমার সুখ সুখ লাগে তাকে পেয়ে গেছি, এবং কাল তাকে লিখিত দলিল করব। খুশি তো লাগারই কথা, তাই না? ঈশিতার কান্না পেল অনেক, চোখটা ভিজে গেল। টের পেল বোধহয় সায়েম, সেদিনের পাগলামির কথা সায়ন বলেছিল ওকে। এছাড়া সে আগে থেকেই ঈশিতার ব্যাপারে অবগত ছিল, সেজন্য বেশি একটা পাত্তা দিত না। সায়েম বলল, তুই নিজেই ভুল জায়গায় অনুভূতিকে প্রাধান্য দিয়েছিস ঈশিতা। আমি তোকে বন্ধু ছাড়া অন্য নজরে দেখিনি, তোদের সামনেই আমি অনেককে রিজেক্ট করেছি, এটা তোর বোঝা উচিত ছিল। যাই হোক, আমাকে নিয়ে অভিযোগ করিস না, এসব আমি ছিলাম না, ভালো ছেলে পাবি। ঈশিতা কোনো কথা বলল না, অবাকও হলো না, শুধু নীরবে চোখটা মুছে নিল। যাবার আগে বলে গেল, সুখী হওয়া অনেক, এই হাসিটা চিরস্থায়ী হোক, দোয়া রইল। এই বলে সবার সাথে গিয়ে বসলো। কিছুক্ষণের মাঝে সেখানে আলেয়া এলেন। সবার উদ্দেশ্যে বললেন, তোমরা বেরিয়ে পড়ো, সময় হয়ে এসেছে। আমি ড্রাইভারকে বলে দিয়েছি ওদের বাড়িতে চলে যেতে। এখন তোমরা কে কে হেঁটে যাবে আর কে কে গাড়িতে যাবে দেখো, সেগুলো তোমরা ঠিক করে বেরিয়ে পড়ো। সায়েম শুনে বলল, যাদের বাইক আছে বাইকে যাক, বাকিরা মন মতো যাক, হেঁটে গেলে যাক, নয়তো গাড়িতে তুলে দাও। এই বলে উপরে চলে গেল সে। আলেয়া সেটাতেই সম্মতি দিলেন। সবাই তেমনটাই করল। সায়েমের বন্ধু মহল সব বাইক নিল, আর সাহিবাকে নিল। শান এসে এখনো পৌঁছায়নি। শুভকে বলেছে সে একেবারে অথৈদের বাড়িতে চলে যাবে। শুভ স্বামীও বাইক নিল, আর যাদের বাইক আছে তারাও বাইক নিল। বাকিরা মাইক্রো গাড়িতে গেল না, হেঁটেই গেল, কারণ অথৈদের বাড়িতে যেতে 10 মিনিট লাগবে না। সেখানে গাড়িতে যেয়ে কি হবে? চারিদিকে আজানের ধ্বনি কানে ভেসে আসছে। আজ শুক্রবার, পবিত্র জুম্মার নামাজ আদায়ের দিন। 12টা বেজে 30 মিনিট। মসজিদের মুয়াজ্জিন মধুর সুর তুলে আজান সম্পূর্ণ করল। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সে আজানের ডাকে গোসলের তোড়জোড় শুরু করে দিল। উদ্দেশ্য তাদের মসজিদে যাবে, জুম্মার নামাজ আদায় করবে, ইমাম সাহেবের সাথে জমাতে যাবে। শেখ বাড়িতে লোকালয়ে পরিপূর্ণ। আত্মীয় স্বজনের হাঁক ডাক, বাচ্চাদের দৌড়ঝাঁপ, এক একজন ব্যস্ত মানুষের কাজের তাগিদে দৌড়ে বেড়ানো। রান্নার তদারকি চলছে বাড়ির পেছন সাইডে। রান্নার কাজ শেষই হয়ে এসেছে। বাড়ির সামনে খোলামেলা জায়গা অনেকটা, সেখানে শামিয়ানা টানিয়ে বর এবং বরযাত্রী বসানোর আয়োজন করা হয়েছে। পুরো বাড়ি সহ আশেপাশে বিভিন্ন খাবারের গন্ধে মমা করছে। অথয়ের ঘরে লোকজন এসে ভিড় করে আছে, সাজানো হচ্ছে তাকে। সায়েম পার্লার থেকে লোক পাঠিয়েছে সাজানোর জন্য। সাজানো প্রায় শেষের দিকে। অন্যরাও সাজতে ব্যস্ত, কেউ কেউ নিজে সাজতে, তো কেউ কেউ বিউটিশিয়ানের থেকে সাজবে বলে অপেক্ষায় আছে। সন্ধ্যা, নিশা, শেফা এরা বিউটিশিয়ানের থেকে তৈরি হবে। বোনের বিয়েতে অন্তরা বসার সময় পাচ্ছে না।
অন্তরার মেয়ে অন্তর কাছে বেশি সময় থাকছে। বেচারা অন্তর একটা কাজ হয়েছে, ভাগ্নিকে রাখা। সন্ধ্যার কাছে ভাগ্নিকে দিয়ে এসে নামাজে চলে গেল। এছাড়াও 2 দিন যাবৎ ছেলেটা অনেক কাজ করছে। অতইকে সাজানো হয়ে গেছে, গর্জিয়াস সাজে বেশ সুন্দর লাগছে। লাল খয়েরি ভারী কাতান শাড়ি শরীরে, ভারী জুয়েলারি, ভারী মেকআপ, সবাই দেখছে অতইকে। সন্ধ্যা দেখে বলল, মাশাআল্লাহ আপা, তোমাকে অপূর্ব লাগছে। অথই মুচকি হাসলো। তার মনের প্রজাপতিদের সে কি বলে সান্ত্বনা দেবে। বুকে যে হাতুড়ি পেটা হচ্ছে, ধুকপুক শব্দ হচ্ছে 2 দিন যাবৎ। সাইমের বউ সেজে বসে আছে এখন, আর ঘন্টাখানেক 2 পরে কবুলে বলবে। তার বিশ্বাসই হচ্ছে না, গত 5 বছর যাবৎ যেটা স্বপ্ন ছিল তা আজ বাস্তব রূপে ধরা দেবে। সে সাইমকে স্বামী রূপে পাবে। তার সেই 3000 ক্লাস সত্যি তার জীবন সঙ্গী হবে, যাকে সে নাম দিয়েছে বসন্ত। তার বসন্ত তাকে ধরা দেবে, চির বসন্ত হবে সে। উফ, আর ভাবতে পারছে না সে। বুক কাঁপছে, হাত পা ঘামছে, শরীরের উত্তাপও বেড়ে যাচ্ছে। কি একটা অবস্থা হচ্ছে তার। সে স্বাভাবিক থাকতে পারবে তো কবুল অবধি, নাকি অজ্ঞান টজ্ঞান হয়ে যাবে? তখন সবাই বলা বলি করবে, বর দেখে বউ কবুল না বলেই অজ্ঞান হয়ে গেছে। এই বাক্যগুলো যখন গ্রামে গ্রামে ছেয়ে যাবে, সন্ধান করে জানতে পারবে মির্জা সাইম শেহরির বউ কবুল না বলতেই অজ্ঞান হয়ে গেছিল। বলা যায় না সেই বাক্যগুলো গ্রামবাসী ইতিহাসের পাতায় পর্যন্ত রচিত করে দিতে পারে। তাই নিজেকে স্বাভাবিক রাখতে হবে, অজ্ঞান হওয়া যাবে না। আর কিছুক্ষণ পরে আসবে তারা, দেখবে সে সাইমকে দীর্ঘ 2 মাস পরে। দুপুর 3টে বাজে। শাসা করে গাড়ি এসে শেখ বাড়ির সামনে থামলো। 3টা কার গাড়ি, আরো কিছু মাইক্রো, বাদবাকি সব বাইক। বরের গাড়ি সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনটা বরের গাড়ি। সেই কারটা ফুল দিয়ে সাজানো। কারের ভিতর বসে আছে সায়েম, সাইব, সাইফা, রাহাপ আর সায়ন। গাড়ি থামতে দীর্ঘ একটা নিঃশ্বাস নিল সায়েম। অবশেষে এই বাড়ির সামনে বর বেশে চলেই আসলো। পরনেতে শুভ্র রঙের শেরওয়ানি, মাথায় বরের টোপর, পায়ে নাকড়ায় জুতা, বাম হাতে ঘড়ি। অসাধারণ লাগছে, মানিয়েছে তাকে বর বেশে অনেক। অন্তরার স্বামী মেহেদি এসে সায়েমকে নামালো, কোলাকুলি করলো। দুজনে আজ প্রথম পরিচয় হলো তারা। আশরাফ শেখ, আসিফ শেখ পাশেই দাঁড়ানো। এগিয়ে গেল কিছু কথাবার্তা বলে বরের আসনের দিকে। সেখানে সন্ধ্যারা গেট ধরেছে। সায়েম হেসে ফেললো তা দেখে। কি অদ্ভুত, সেদিন ওই জায়গায় ওরা দাঁড়িয়েছিল, আর আজ সে বর বেশি দাঁড়িয়ে। কথাটা শুভ পেছন থেকে কানের কাছে বলেই ফেললো, কি শালাবাবু, মনে পড়ে? কিছুদিন আগে কিন্তু তুমি ওই জায়গায় ছিলে, আর আমি তোমার জায়গায়। সায়েম হাসলো তা শুনে, কোনো উত্তর করলো না। সায়েম গিয়ে সন্ধ্যাদের অ্যামাউন্ট অনুযায়ী আরো বাড়িয়ে টাকা দিয়ে দিল। সবাই হৈ হৈ করে উঠল। তারপর গিয়ে বসলো ভিতরে। সায়েমের মনের অবস্থা কি কেউ ধরতে পারছে? উফ, কেউ ধরতে পারছে না। তার ভেতরে কি চলছে, তার অনুমতি ঠিক কি রকম। আশেপাশে দেখলো তাকিয়ে, তারপর অথয়ের ঘরের জানলায় তাকালো। অথয়কে দেখার বৃথা চেষ্টা করলো, কিন্তু পারল না, কারণ শামিয়ানা দিয়ে ঘেরা। অথয়ের মনে মাদল বাজছে সেই যখন থেকে শুনেছে বর চলে এসেছে, এবং সায়েম শেহরিশকে বর বেশে পুরো নায়কের মতো লাগছে। মনটা ছটফট করছে দেখার জন্য। ওর ভাবনার মাঝে সেখানে সাইফ, শান সহ সায়েমের বন্ধু মহল আসলো। অনেক, রীথি, সোহাগ, পাপড়ি অথয়কে অভিনন্দন জানালো। ইশিতা আসেনি। সন্ধ্যাকে সাইফ ডেকে নিয়ে গেল। সবাই টুকটাক সেখানে গল্প করছে। সামিয়া আর সাইফা এসে রশ্মির সাথে কথা বলে গেল। সময় 4টার কাটা ছুঁই ছুঁই। সে সময় সবাই বলল বিয়ে পড়িয়ে ফেলতে। আসিফ শেখ হাঁক ছেড়ে বললেন। শরীফ মির্জা সম্মতি দিয়ে কাজীকে নির্দেশ করে দিলেন বিয়ে পড়াতে। কাজী এসে সায়েমের সামনে বসে বিয়ে পড়ানোর কাজ শুরু করলেন। কিছুক্ষণের মাঝে সায়েমকে কবুল বলতে বলা হলে সে কোনো ভনিতা ছাড়া আলহামদুলিল্লাহ কবুল বলে দিল 3 বার। যেন সে এটার অপেক্ষায় ছিল, ঠিক যেমন একটা তৃষ্ণার্ত ব্যক্তি 1 ফোঁটা পানির অপেক্ষায় থাকে। সবাই মুচকে এসে আলহামদুলিল্লাহ পড়ল। তারপর কাজী সায়েমের থেকে সই নিয়ে উঠে বিয়ের কনের জন্য গেল বিয়ে পড়াতে। অথয়ের ঘরে কাজী এসে পৌঁছালে অথই অস্বাভাবিক হয়ে উঠল আরো। প্রাণপণে নিজে ঠিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশে সন্ধ্যারা হাত ধরে সাহস দিতে ব্যস্ত। অথয়ের অবস্থা সবাই ঠিক পেয়েছে। কাজী এসে সামনে বসলে তার কাঁপাকাঁপি আরো বেড়ে গেল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। কাজী অপেক্ষা না করে বিয়ের প্রয়োজনীয় কথা বলে কবুল বলতে বললেন।
অথয়ের বিশ্বাসই হচ্ছে না সায়েমের নামে তাকে কবুল বলতে বলছে। মির্জা সায়েম শেহরিশ 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে তাকে বউ করবে। গ্রামের লোকজন তা শুনে নিজেদের মধ্যে কোলাহল শুরু করে দিল, কারণ গ্রামে আজও কেউ এত টাকা দেনমোহর নির্ধারণ করেনি। আবার একই বাক্য আসলো, সে বহু কষ্টে কবুল বলল। একইভাবে 3 বার বলতে হলো। তারপর সবাই আলহামদুলিল্লাহ পড়ল। অথয়ের থেকে সই নিয়ে কাজীকে নিয়ে চলে গেল। ঘর থেকে বড়রা যেতে অন্তরা অথয়কে ডাকলো নাম ধরে, কিন্তু সে রেসপন্স করছে না। চমকে উঠল সবাই। অন্তরা হাত ধরে ঝাঁকিয়ে অথয় বলে ডাকলে সে চমকে অন্তরার দিকে এক পলক তাকিয়েই কেঁদে দিল। এর যে সে কান্না না, তার একদম গলা ছেড়ে জোরে জোরে কাঁদতে লাগলো। চমকে হতভম্ব হয়ে গেল উপস্থিত সবাই। 2 হাতে মুখ ঢেকে কাঁদছে অথয়। তার কান্না শুনে সবাই এসে ভিড় জমালো। রশ্মি, আশরাফ শেখ, আসিফ শেখ ছুটে এলেন তড়িঘড়ি করে। এসে জিজ্ঞেস করতে লাগলেন কি হয়েছে, কাঁদছে কেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলতে লাগলো। এটা সবাই হয়তো বিশ্বাস করলো, তাই সান্ত্বনা বাণীও দিতে লাগলো সবাই। কিন্তু সত্যি কি তাই? বাড়ির লোকেদের ছেড়ে যাওয়ার জন্য কাঁদছে সে, নাকি অন্য কারণ? অথয়ের কান্নার খবর নিচে চলে আসলো। সায়েমের কানে কানে রাহাব এসে জানালো অথয় কাঁদছে পাগলের মতো, কেউ থামাতে পারছে না। তা শুনে সায়েম, রাহাব, সায়ন সাহেবকে ডেকে বলল, 5 মিনিটের মধ্যে 10 মিনিটের জন্য ওর ঘর খালি করো। বড়রা যেন একটাও আশেপাশে না থাকে। তোরা থাকলে সমস্যা নেই। সায়েমের কথা অনুযায়ী হলো, কারণ আর কেউ বুঝুক আর না বুঝুক সে ঠিকই বুঝেছে তার বউ কেন কাঁদছে। সবাইকে ফোঁস-ফাঁস দিয়ে ঘর থেকে বের করলো সাহেবরা। অথয় এখনো কেঁদে যাচ্ছে, তার হুঁশ নেই কোনো দিকে, কিছু শুনেও দেখেও নি। কেঁদে যাচ্ছে তো যাচ্ছেই। কান্নার মাঝে একটা পুরুষালী হাত তার হাতের কবজা চেপে ধরল এক হাতে, তারপর অন্য হাতে বাহু। পেছনে সাহেবরা দাঁড়িয়ে। মেয়েদের মধ্যে শুধু আজ সন্ধ্যা, নিশা, শেফা। বাহু আর কবজাতে টান অনুভব হলে সে কান্না থামিয়ে মুখ থেকে হাত সরিয়ে তাকালো। চোখ লাল, মুখ লাল। এই সময়টুকুর মাঝেই ফুলে উঠেছে, মেকআপও কিছুটা নষ্ট হয়ে উঠেছে। তা দেখলো সাহেব। হেসে স্বাভাবিকভাবেই অথয়কে উদ্দেশ্য করে বলল, আমার বউয়ের তো মেকআপ নষ্ট হয়ে গেছে কাঁদতে কাঁদতে। এমন কেউ কাঁদে মেকআপ করে? আমার তো জানা ছিল না। সব বউরা তো বিয়ের দিন তাদের কান্নার থেকে মেকআপকে বেশি প্রায়োরিটি দেয়, কিন্তু আমার বউ তার কান্নাকে প্রায়োরিটি দিচ্ছে। দ্যাটস নট ফেয়ার। আমার সুনয়নী, তোমার কাজল চোখে তো কাজল লেপটে গেছে। অথয় কি শুনলে সায়েমের কথা, নাকি কানেও যায়নি তার কথা? বোঝা গেল না। সে সায়েমকে সামনে বসা দেখে ওর কথা শেষ হতে না হতেই এক হাতে সায়েমের গলা জড়িয়ে ধরে অন্য হাতটা সায়েমের হাতের নিচ দিয়ে পিঠের উপর খামচে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কেঁদে উঠল আবারও। সায়েম হেসে ফেলল নিঃশব্দে। সেও সান্ত্বনা দেওয়ার মতো করে ধরল। উপস্থিত সবাই মিটিমিটি হাসছে। তারা এবার আসল বিষয়টা বুঝেছে। অথয় বিশ্বাসই করতে পারছিল না যে সে সায়েমের বউ হয়ে গেছে, তার নামে কবুলও বলেছে। সব কেমন স্বপ্ন মনে হচ্ছে, যেন ঘুম ভেঙে গেলে সবকিছু মিলিয়ে যাবে। সায়েমকে সেভাবে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্নার পর সায়েম বলল, চুপ চুপ, শান্ত হও। আমি তোমার সামনেই আছি। তুমি স্বপ্ন দেখছো না, সব সত্যি, সব বাস্তব। আমার বিশ্বাস হচ্ছে না কিছু। আমি কিছুই বিশ্বাস করতে পারছি না। আপনি সত্যি আমার সামনে? আপনাকে আমি সত্যি পেয়ে গেছি? আমার অপেক্ষা শেষ হয়েছে? আমার বসন্তকে আমি পেয়েছি? সত্যি আপনি আমার বসন্ত? কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। সায়েম আবারও শব্দহীন হাসল, ঠোঁটে হাসি রেখে বলল, হ্যাঁ, সব সত্যি। এইখন সত্যি, এই জায়গায় সত্যি, এই বিয়ে সত্যি, তুমি সত্যি, আমি সত্যি, সব সত্যি। আর কেঁদো না, থামো এবার, নয়তো অন্যভাবে থামাবো কিন্তু। ধমক খেয়ে থামল সে। কিছুক্ষণ জড়িয়ে থাকা অবস্থায় থেকে ছেড়ে সরে আসলো। এখন এই জায়গার কথা মনে হচ্ছে। লজ্জা পেল। ছি ছি, সবাই কি ভাবছে? চোখ বুলিয়ে দেখলো, না, বড়রা কেউ নেই। একটু স্বস্তি পেল। তারপর আবার সায়েমের দিকে তাকালো। 2 মাস পরে দেখলো এই মুখটা। তাকিয়েই রইল। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে অভিযোগী অভিমানী স্বরে বলল, আপনি অনেক নির্দয়, পাষাণ। আমাকে খুব কষ্ট দিয়েছেন। এভাবে শাস্তি দিলেন আমাকে আপনি। পাষাণ পুরুষ আপনি। সায়েম হাসলো অভিযোগ শুনে। 2 হাতে অথয়ের মুখ নিয়ে চোখের পানি মুছে দিল। পকেট থেকে টিস্যু বের করে সুন্দর করে চোখে হালকা লেপটে থাকা কাজল মুছে দিতে দিতে বলল, একটু ভুল বললে। তোমার পাষাণ স্বামী আমি। আর হ্যাঁ, শাস্তি কিন্তু এখনো শেষ হয়নি। শেষ কথাটা অথয়ের দিকে মুখটা এগিয়ে লো ভয়েসে বলল।
বলা শেষে চোখ টিপে দুষ্টু হাসলো। আর অথয়ের মনে পড়ে গেল আরো একটা শাস্তির কথা। আজকে উঠল সে তো ভুলেই গেছিল ওইটার কথা। মনে পড়তে কাঁদো কাঁদো হয়ে গেল। আবার চোখে পানি চিকচিক করছে। অসহায়ভাবে তাকালো সাইমের দিকে। সাইম তা দেখে বলল, কাঁদলেও মাফ নেই, আমি যা বলেছি তাই হবে। এবার পরের শাস্তির জন্য প্রস্তুত হও। না প্লিজ না। হুম, হ্যাঁ। অথয় চোখে পানি নিয়ে তাকিয়ে রইল। বুঝে গেছে মাফ হবে না। 2 মাস সত্যি যোগাযোগ না করে থেকেছে, সে এটাও পারবে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাইম উঠে দাঁড়ালো। অথয় এবার সাইমকে ভালোভাবে লক্ষ্য করলো। অবাক চোখে দেখলো সাইমকে পা থেকে মাথা পর্যন্ত। কি সুন্দর লাগছে। মুগ্ধ হয়ে চেয়ে থাকলো। একটা ঘোরের মধ্যে চলে গেল। সামনে অতি সুদর্শন ছেলেটা তার স্বামী। ভাবতে শরীরে কাঁটা তুলেছে। বুক ধরপড় করছে। অবলোক অনিমেষ নির্নিমেষ অবলোকন করছে। এর মাঝে সাইম রাহাবদের বলল, এদিকটা সামলে তবেই নিচে আসবি। বলে চলে গেল। সাইম এই প্রথম অথয়দের বাড়ির ভেতর এসেছিল। সাহেব গেল শুধু ওর সাথে। সাইম যেতেই সবাই জোরে জোরে হেসে ফেলল। আর অথয় ঘর থেকে বের হয়ে লজ্জায় মুখ নিচু করে ফেলল।